শুভেচ্ছা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দুপুরের বাংলাদেশের আয়োজনে এবং শুরুতেই আপনাদেরকে শিরোনামগুলো জানাবো। জুলাই আগস্ট গণহত্যায় শেখ হাসিনা সহ জড়িত অনেকের গুরুত্বপূর্ণ কল রেকর্ড উদ্ধার, ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে প্রসিকিউশন। বিভিন্ন দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তালা ঝুলিয়ে দেয়া হয়েছে মেইন গেটে। আজকে দুপুর 1:30-এর মধ্যে যদি শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদের সাথে বসা কোনো ঘোষণা না আসে, আমরা 1:30-এ বিশ্ববিদ্যালয় মেইন ফটক থেকে সচিবালয় অভিমুখে পদযাত্রা করব। চাকরিতে পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে 40তম ব্যাচের 321 এসআই এর অবস্থান কর্মসূচি। কর্তৃপক্ষের আশ্বাস বাস্তবায়নে অগ্রগতি না থাকায় হতাশা। আমাদেরকে আশ্বস্ত করে পাঠিয়ে দিয়েছিলেন, আমরা ওনার কথা আশ্বস্ত হয়ে চলে গেছিলাম, কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো রেজাল্ট পাই নাই। একটাই দাবি যে আমাদের চাকরিতে পুনর্বহাল করা হোক এবং আমাদের যারা ব্যাচমেট আছে সারদাতে এখনো ট্রেনিংরত আছে, পাসিং আউট হয়নি, ওদের সাথে একসাথে আমরা পাসিং আউট করে আমরা থানায় একসাথে জয়েন করতে চাই। চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকায় এখনো থমথমে পরিস্থিতি, সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি, নজরদারি নিশ্চিতে রাতেও জারি রাখে টহল। 150 গজের মধ্যে কোনো ধরনের কনস্ট্রাকশন বা যে কোনো কাজ করতে হয় এটা বিজিবির পারমিশন লাগবে। তো ওরা যে কাজটা করছিল এটা একান্তই 100 গজের মধ্যে, তো 100 গজের মধ্যে কাজ করতে হলে তো এটা অবশ্যই আমাদের পারমিশন লাগবে। ক্যান্সার ইনস্টিটিউটে নষ্ট রেডিওথেরাপি মেশিন, সংকট কেমোথেরাপি ওষুধেরও, বিপাকে চিকিৎসা নিতে আসা নিম্ন আয়ের মানুষ। পাইছি একটা আর দুইটা কিনছি, 5 নম্বরটা আমার কিনতে হয়েছে 3500 টাকা দিয়া। দিয়েছি আটকালতে মানে কি মূল লাগে আর দেড় লেগে ঘুরতেছি। নজিরবিহীন ভ্যাট বৃদ্ধিতে জীবনযাত্রায় ছন্দপতন, ভোক্তা চাহিদার লাগাম টানায় কমেছে বিক্রি, ন্যায্যতার ভিত্তিতে সিদ্ধান্ত নেয়নি সরকার, মত বিশ্লেষকদের। বাজেট সাপোর্টের জায়গাতেও কিন্তু সেইভাবে আসলে সাপোর্টটা আসছে না, তো সব মিলিয়ে সরকারের হাতে এই মুহূর্তে অর্থ নেই। এই চাপটা কিন্তু পুরোপুরি জনগণের উপরে আসবে, কিন্তু এর পুরো পরিমাণটা কিন্তু সরকারের কাছে যাবে না, ফাঁক ফোকর দিয়ে অনেকগুলোই বেরিয়ে যাবে। শিরোনামগুলো শুনছিলেন, এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। জুলাই আগস্ট গণহত্যায় শেখ হাসিনা সহ জড়িত অনেকের গুরুত্বপূর্ণ কল রেকর্ড উদ্ধার হয়েছে এবং ওই রেকর্ড ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে প্রসিকিউশন। আমাদের সহকর্মী আশিক মাহমুদ আছেন সেখানে, আমরা একটু বিস্তারিত তার মাধ্যমে জানবার চেষ্টা করব। কল রেকর্ডগুলো আসলে কোন সময়ের এবং কাদের কথোপকথন আছে সেখানে কিছু জানতে পারা গেল কিনা আশিক? পাশাপাশি সেখানে আসলে কি আছে, অর্থাৎ এতবার বলা হচ্ছে যে কল রেকর্ড এবং কার কার কল রেকর্ড আছে শেখ হাসিনা ছাড়া, প্রসিকিউশন বিস্তারিত এই বিষয়ে কিছু জানালো কিনা? কারণ কিছুক্ষণ আগে তো একটি প্রেস ব্রিফিং করেছিল, তারা তখন বলেছে তদন্তের স্বার্থে এখন বলা যাচ্ছে না। বৃষ্টি, আজকে ট্রাইব্যুনালে 3টি আবেদনের বিষয়ে শুনানি হয়েছে এবং এই 3টি আবেদনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে শেখ হাসিনা এবং তার মন্ত্রী এবং তার যে বিভিন্ন সরকারি দপ্তরের যে সকল কর্মকর্তা, বিভিন্ন বাহিনীর যে সকল কর্মকর্তা, তাদের বিভিন্ন ধরনের শেখ হাসিনার সাথে এই জুলাই আগস্টের গণহত্যার সংশ্লিষ্ট অনেক কল রেকর্ড তারা উদ্ধার করেছে। আমরা জেনেছি যে এনটিএমসি অর্থাৎ টেলিকমিউনিকেশন মনিটরিং যে সেল রয়েছে সেখান থেকে সেটিকে উদ্ধার করা হয়েছে এবং এই কল রেকর্ডের মধ্যে বিগত সরকারের সময়ে গুম খুনের যে অভিযোগ রয়েছে সেই সংক্রান্তও গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এবং এই জুলাই আগস্টের যে গণহত্যা, এই গণহত্যার সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কথোপকথন রয়েছে এই কল লিস্টে এবং সেই কল লিস্টগুলো প্রসিকিউশন টিম এবং তদন্ত সংস্থা যারা রয়েছেন তারা এই এনটিএমসি থেকে এই কল লিস্টগুলো উদ্ধার করেছে এবং সেই উদ্ধারের পরে সেই বিষয়টি আজকে প্রসিকিউশন টিমের পক্ষ থেকে ট্রাইব্যুনালকে অবহিত করা হয়েছে এবং ট্রাইব্যুনালে তারা বলেছেন যে এই ধরনের
ধরনের একাধিক ব্যক্তির সাথে শেখ হাসিনার কথোপকথন, মন্ত্রীদের সাথে কর্মকর্তা, সরকারি কর্মকর্তা বা বিভিন্ন বাহিনীর সদস্যদের সাথে কথোপকথনের মাধ্যমে আসলে এই জুলাই আগস্টের যে গণহত্যা সেটিকে আসলে চূড়ান্ত রূপ দেওয়া হয়েছিল এবং এখানে গুরুত্বপূর্ণ কথোপকথন রয়েছে এবং যেটি প্রসিকিউশন টিম যেটি বলছে যে এটি আসলে অকাঠ্য দলিল বা প্রমাণ এই জুলাই আগস্টের যে গণহত্যা এবং এটি তাদের তদন্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ এভিডেন্স হিসেবে থাকবে। সে কারণে তারা এই যে গুরুত্বপূর্ণ যে কল রেকর্ডগুলো তারা উদ্ধার করছে সেগুলোকে আসলে যাচাই বাছাই করার জন্য যে এটি আসলেই শেখ হাসিনা বা অন্যান্য তাদের যে মন্ত্রী পরিষদ বা অন্যান্য যে সকল লোক রয়েছে তাদের কিনা এটি যাচাই বাছাই করার জন্য সিআইডির সহায়তা চেয়েছে, যে সিআইডি তাদের তত্ত্বাধুনিক প্রযুক্তি দিয়ে আসলে এটিকে যাচাই বাছাই করে প্রমাণ করবে যে আসলে এটি শেখ হাসিনা বা অন্যান্য কাদের, এটি আসলে যাচাই বাছাইয়ের জন্য একটি আবেদন ট্রাইব্যুনালে দেওয়া হয়েছে এবং সেই আবেদনের বিষয়ে আজকে শুনানি হয়েছে। যদি এ বিষয়ে আদালত এখন পর্যন্ত কোনো রায় দেননি, তবে প্রসিকিউশন টিম বলছে যে এই যে কল রেকর্ডগুলো পাওয়া গেছে এই কল রেকর্ডগুলোর মধ্যে এই যে জুলাই আগস্টের যে গণহত্যা এবং এই গণহত্যার পাশাপাশি গুম খুনের যে অভিযোগ রয়েছে, শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে বিভিন্ন মানুষকে গুম করে হত্যা করা হয়েছে, এই যে অভিযোগগুলো এসেছে এই অভিযোগের অকাট্য প্রমাণ রয়েছে। তবে তারা আসলে এই শেখ হাসিনা ছাড়া অন্যান্য কাদের সাথে এই কল রেকর্ডগুলো সেটি আসলে পরিষ্কার করে বলেননি তদন্তের সাথে। তারা বলছেন যে এই কল রেকর্ডগুলো যাচাই বাছাই হয়ে সত্যতা যদি প্রমাণ হয়ে আসে তাহলে পরবর্তীতে তদন্তে তাদেরকে এই মামলায় অন্তর্ভুক্ত করা হবে এবং পরবর্তীতে তাদেরকে সাজা নিশ্চিত করতে এই কল রেকর্ডগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে কিন্তু প্রসিকিউশন টিম আমাদেরকে জানিয়েছে। তবে তারা যেটি বারবারই বলছে যে এই নাম বা শেখ হাসিনার সাথে কাদের কথোপকথন সেই নামগুলো তারা প্রকাশ করতে চাইছে না। তো পরবর্তীতে নিশ্চয়ই যদি তদন্ত বা সিআইডি থেকে এই কল রেকর্ডগুলো যাচাই বাছাই হয়ে আসে বা যদি এটি আসলে এর মধ্যে কিন্তু একটি জিনিস একটু জানাতে চাই যে যেগুলো কিছু কল রেকর্ড কিন্তু ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন জায়গায় ভাইরাল হয়েছে, এর বাইরেও কিন্তু প্রসিকিউশন টিম বলছে যে এই কল রেকর্ডগুলো অনেকগুলো কল রেকর্ড রয়েছে যেগুলো অপ্রকাশিত এবং সেখানে এই কল রেকর্ডের মধ্যে এই জুলাই আগস্টের গণহত্যা এবং গুম এবং খুনের গুরুত্বপূর্ণ তথ্য আলামত রয়েছে, সেগুলো আসলে এই বিচার কাজ ত্বরান্বিত করতে অনেক সহায়তা করবে বলে কিন্তু প্রসিকিউশন টিম জানিয়েছে। বৃষ্টি, অনেক বিস্তারিত করে আপনি আমাদেরকে জানাচ্ছিলেন, ধন্যবাদ জানাচ্ছি আশিক। পরবর্তীতে প্রয়োজনে আবারও আপনার সাথে যুক্ত হবার চেষ্টা করব। বিভিন্ন দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আর এ বিষয়ে খোঁজ খবর রাখছেন সহকর্মী আল আমিন হক অহন, তিনি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই আছেন। দেখতে পাচ্ছি আপনাকে অহন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এখনকার পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে একটু বিস্তারিত করে জানাবেন। গণ অনশন চলছে এবং সেই অনশনে এখন পর্যন্ত প্রায় 16 জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তারপরেও শিক্ষার্থীরা যে দাবিতে তারা বসেছেন সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই অনশন চলবে বলে আমরা জেনেছি। মূলত তাদের 3টি দাবি, অর্থাৎ দ্বিতীয় ক্যাম্পাসের যে কাজ চলছে সেই কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা, সেই কাজটি সেনাবাহিনীর মাধ্যমে করা যায় কিনা এবং সেই ব্যাপারে দ্রুত চুক্তি স্বাক্ষর করতে হবে সেনাবাহিনীর সঙ্গে। সেই জন্য ইউজিসির সঙ্গে বসতে হবে কিংবা শিক্ষা মন্ত্রণালয়ের এখন যারা রয়েছেন তাদের সঙ্গে বসে দ্রুত একটি সম্পাদন কাজ শেষ করতে হবে এবং 2টি হলের কাজ চলছে আমরা জানি, সেই কাজ সম্পন্ন করতে হবে এবং 70% শিক্ষার্থীর আবাসন যে নিশ্চিত করার কথা এর আগে হয়েছিল সেই দাবির কথাও তারা বলছেন। এবং আজ দুপুর 1:30 অর্থাৎ এখন থেকে আর হয়তো 20-25 মিনিট সময় আছে, 1:30টার মধ্যে যদি শিক্ষা মন্ত্রণালয় এ সংশ্লিষ্ট কোনো নির্দেশনা না দেন তাহলে তারা সচিবালয় অভিমুখে তাদের যে লং মার্চ সেটি করবেন, অর্থাৎ সচিবালয় ঘেরাও করার কর্মসূচি আজ তারা পালন করবেন। এখন পর্যন্ত আমরা এটি জানতে পেরেছি সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা বরাবরের মতো বলছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নানান অসুবিধা এবং নানান অসহযোগিতা পেয়েছেন দীর্ঘ 15 বছরে তারা বলছেন এবং সেটি থেকেও তারা মুক্তি চান। তারা বলছেন আবাসনের কথা, এই বিশ্ববিদ্যালয়ের আবাসনের ব্যাপারে সবসময় কথা হয়ে আসে এবং শেষ পর্যন্ত সেটি নিশ্চিত করা যায় না। যখন দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণ কাজ শুরু হলো সেই নির্মাণ কাজও শেষ পর্যন্ত ঠিকঠাক হয়নি, নানান অনিয়ম দুর্নীতির কথা আমরা জানি। পুকুর চুরির পর্যন্ত ঘটনা ঘটেছে, ঘাট বানাতে কয়েক কোটি টাকা খরচ করেছে যারা এই কাজ সংশ্লিষ্ট ছিলেন, তারা নানা এরকম অনিয়ম দুর্নীতির কথা বলে এই কাজ যেন দ্রুত সেনাবাহিনীর মাধ্যমে করা হয় সেই বিষয়ে আহ্বান জানিয়েছেন। কমপ্লিট শাটডাউনের কথা আপনি বলছেন, সেই শাটডাউন চলছে এবং যে আমরণ অনশনে তারা বসেছেন সেটিও চলছে এবং দ্রুত যদি সমাধান না হয় তাহলে এই শিক্ষার্থীরা হয়তো আরও অসুস্থ হয়ে পড়বেন। বৃষ্টি, বেশ বিস্তারিত করে জানাচ্ছিলেন, অনেক ধন্যবাদ অহন।
চাকরিতে পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন পুলিশের 40তম ব্যাচের শিক্ষানবিশ 321 SI। তারা বলছেন চাকরি পুনর্বিবেচনার বিষয়ে স্বরাষ্ট্র সচিব আশ্বাস দিলেও এক্ষেত্রে কোনো অগ্রগতি নেই। সকালে প্রথমে সচিবালয়ের সামনে তৃতীয়বারের মতো সড়কে অবস্থান নেন আন্দোলনরত SIরা। 6 জানুয়ারি স্বরাষ্ট্র সচিব ডক্টর নাসিমুল গনির সাথে চাকরি পুনর্বহালের দাবিতে সাক্ষাৎ করেছিলেন। স্বরাষ্ট্র সচিব সে সময় দাবি বিবেচনার আশ্বাস দিয়েছিলেন, আর এর ভিত্তিতে আন্দোলন 12 জানুয়ারি পর্যন্ত স্থগিত করেছিল চাকরিচ্যুত শিক্ষানবিশ SIরা। কিন্তু এক্ষেত্রে কোনো অগ্রগতি না হয় তারা আবারও কর্মসূচিতে নেমেছেন। আর বাদ পড়া ক্যাডেট SIরা দাবি করেন শৃঙ্খলা ভঙ্গের যে অভিযোগ তাদের বিরুদ্ধে তোলা হয়েছে সেটা সঠিক ছিল না। বহিষ্কারাদেশ প্রত্যাহার করে অবিলম্বে নিয়োগের দাবি তারা জানিয়েছে। স্বরাষ্ট্র সচিব স্যার তো বলেছিলেন আগে, আমরা যখন 5-6 তারিখে মানববন্ধন করেছিলাম, যে উনি আমাদের বিষয়টা দেখবে, আমাদেরকে আশ্বস্ত করে পাঠিয়ে দিয়েছিলেন। আমরা ওনার কথা আশ্বস্ত হয়ে চলে গেছিলাম, কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো রেজাল্ট পাই নাই। যদি উচ্চবিত্ত হতাম তাহলে কখনোই আমরা সাব ইন্সপেক্টরের মতো চাকরিতে আমরা যাইতাম না। আমরা একদম নিম্নবিত্ত গরিব জন্য কিন্তু আমরা এই ট্রেনিংটা করেছি কষ্ট করে একটা বছর। একটাই দাবি যে আমাদের চাকরিতে পুনর্বহাল করা হোক এবং আমাদের যারা ব্যাচমেট আছে সারদাতে এখনো ট্রেনিংরত আছে, পাসিং আউট হয়নি, ওদের সাথে একসাথে আমরা পাসিং আউট করে আমরা থানায় একসাথে জয়েন করতে চাই। এই অবস্থান কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানাবেন আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদ, তিনি সচিবালয়ের সামনে আছেন। ফয়সাল, এই অব্যাহতিপ্রাপ্ত সাব ইন্সপেক্টররা কি বলছেন? তাদের এই কর্মসূচি আসলে কতক্ষণ নাগাদ চলবে, কিছু জানা গেল? বৃষ্টি, তাদের কথা একটাই, সেটি হচ্ছে যে তাদের যে অন্যায়ভাবে অব্যাহতি দেওয়া হয়েছে, বহিষ্কার করা হয়েছে, সেই বহিষ্কার আদেশ প্রত্যাহার করে তাদেরকে চাকরিতে পুনর্বহালই তাদের এখন একমাত্র দাবি, একটাই কথা। আমরা এখানে আসার পর থেকে যে সকল অব্যাহতিপ্রাপ্ত যে সকল ASI বা সাব ইন্সপেক্টর যারা আছেন তাদের সাথে কথা বলেছি। তাদের কাছ থেকে জানার চেষ্টা করেছিলাম যে আসলে তারা কি দাবি দেওয়া নিয়ে এখানে অবস্থান নিয়েছেন। তো তারা যেমনটি বলেছেন যে তাদেরকে যে অব্যাহতি দেওয়া হয়েছে শৃঙ্খলা ভঙ্গের কারণে, তারা বলছেন যে আসলে তেমন কিছুই তাদের সাথে তারা করেননি, তাদের অন্যায়ভাবে এটি অব্যাহতি দেওয়া হয়েছে। তারা বলছেন যে পূর্ণাঙ্গটি একটু তদন্ত করে হলেও অথবা তাদের যে অভিযোগ সেটিকে পুনরায় মূল্যায়ন করে পুনরায় বিবেচনায় নিয়ে তাদের যে অব্যাহতি দেওয়া হয়েছে সেটি যাতে প্রত্যাহার করে তাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হয়। তারা এই দাবিতে এর আগেও দুবার তারা 5 এবং 6 জানুয়ারি তারা সচিবালয়ের সামনে তারা অবস্থান নিয়েছিলেন এবং সেখানে তারা সেই সময়ে তারা একই দাবি করেছিলেন। তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদেরকে আশ্বস্ত করা হয়েছিলেন যে তাদের যে দাবি সেটি তারা বিবেচনায় নেবেন এবং তারা পরবর্তীতে তাদের এ বিষয়ে একটি সিদ্ধান্ত দিবেন। তবে তেমন কোনো সিদ্ধান্ত না আসায় মূলত যে 40তম ব্যাচের যে সাব ইন্সপেক্টররা রয়েছেন অব্যাহতি প্রাপ্ত 321 জন, তারা তেমন কোনো সিদ্ধান্ত না পাওয়ায় মূলত আজকে আবারও তারা সচিবালয়ের সামনে থেকে অবস্থান নিয়েছেন এবং বলা যায় যে তাদের যে অবস্থান কর্মসূচি সেটির বিষয়ে আমরা তাদের কাছ থেকে জানতে চেয়েছি এটা কবে নাগাদ বা কতক্ষণ নাগাদ চলবে। তারা বলছেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যদি আশ্বাস না আসে, সেরকম কোনো আশ্বাস যদি না দেয় তাহলে তাদের এই কর্মসূচি চলমান থাকবে এবং বিকেলের পরপরই তারা মূলত পরবর্তী কর্মসূচি জানাবেন। বৃষ্টি, ধন্যবাদ, আপনি আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন ফয়সাল। দিলোর সাথ তোলা মনে প্রাণ হায়, জাগালো জাদু খোলা চোখে দেখা যায়। নিউজিল্যান্ডের সেরা উৎস থেকে সংগ্রহিত ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার যুগ যুগ ধরে ডেজার্টকে বানায় এতটা ডিলিশিয়াস, যার চোখ ধাঁধানোর স্বাদের কাছে হারবে সবাই। নিউজিল্যান্ডের এক্সেলেন্স ইন কোয়ালিটি। হুইলচেয়ার ছাড়াই হাসপাতালে হাঁটাহাঁটি করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন জানিয়েছেন। আর চিকিৎসার পাশাপাশি সবসময় দেশের খোঁজ খবর নিচ্ছেন বিএনপি নেত্রী। দেশের জনগণের পাশে থাকতে দলীয় কর্মীদের নির্দেশনাও দিয়েছেন। বিস্তারিত সহকর্মী হেফাজুল করিম রকিবের রিপোর্টে।
লন্ডনে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক পরীক্ষার রিপোর্টগুলো আসতে শুরু করেছে। সব রিপোর্ট হাতে পাওয়ার পর সেগুলোর ভিত্তিতে পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেবেন ডাক্তাররা। তবে তার শারীরিক ও মানসিক অবস্থা বেশ ভালো। বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী জানিয়েছেন, হাসপাতালে হুইল চেয়ার ছাড়াই হাঁটাহাঁটি করেছেন খালেদা জিয়া। ওনার মেডিকেল টিমরা বলতেছে চিকিৎসাগুলি স্টেবল অবস্থায় আছেন এবং ইমপ্রুভ হচ্ছেন। আজকে নিজে হাঁটাহাঁটি করছেন। প্রতিদিনই রুটিন স্বাস্থ্য পরীক্ষা চলছে বিএনপি নেত্রীর। সোমবার বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে হবে বিশেষ কিছু পরীক্ষা নিরীক্ষা। ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন জানিয়েছেন, রোববার অধ্যাপক জন প্যাট্রিক কেনেডি দেখে গেছেন খালেদা জিয়াকে। এই বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনেই লন্ডন ক্লিনিকে চিকিৎসা চলছে তার। প্রফেসর প্যাট্রিক কেনেডি এসেছিলেন, উনি ওনাকে দেখেছেন। ফিজিওথেরাপি যেটা দেওয়া হয় সেটা ওনারা দিয়েছেন এবং পরবর্তীতে উনি ফিজিওথেরাপি নেওয়ার পর মোটামুটি উনি ভালো আছেন। এবং আমাদের যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, ওনার সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান, ওনারাও এসেছেন। এখন উনি একটু রেস্ট নিচ্ছেন এবং গতকালকে এসছেও বলা যায় যে শারীরিকভাবে আলহামদুলিল্লাহ উনি স্টেবল আছেন। খালেদা জিয়াকে দেখতে গিয়েছিলেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সার এম আহমদও। দেশবাসীর কাছে বিএনপি নেত্রীর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তিনি। আপনাদের মাধ্যমে দেশে বিদেশে সবার কাছে আবারও দোয়া চাচ্ছি। আলহামদুলিল্লাহ মানসিকভাবে উনি অনেকটা ভালো, কারণ ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, ওনার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান, ওনার নাতনিদেরকে দেখে উনি খুব ভালো আছেন। প্রতিদিনের মতো রোববারও স্থানীয় সময় দুপুরে বাড়িতে তৈরি খাবার নিয়ে হাসপাতালে মাকে দেখতে যান তারেক রহমান ও পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান। এ সময় সাংবাদিকরা খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে মায়ের জন্য দোয়া চান তিনি। লিভার সিরোসিস, কিডনি সমস্যা, হৃদরোগ সহ নানা জটিলতা নিয়ে উন্নত চিকিৎসার জন্য গত বুধবার লন্ডন যান ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী। ডরথিতা স্ট্রিন, যমুনা নিউজ। একে তো মেশিন নষ্ট, যার ফলে কয়েক সপ্তাহ ধরেই ক্যান্সারের রেডিওথেরাপি বন্ধ। আরেকদিকে কেমোথেরাপির ওষুধের সংকট। হতদরিদ্র রোগীকেও প্রতিটি কেমোর পিছনে গুনতে হচ্ছে ৩ থেকে ৫ হাজার টাকা। একমাত্র সরকারি ক্যান্সার চিকিৎসালয়ের সেবার হাল এখন এমনই। শরীরে মরণ ব্যাধি রোগ বাঁধলেও প্রাইভেটে চিকিৎসার পয়সা নেই নিম্নবিত্তের। আর দূর দূরান্তের রোগীর বেলায় এই ভোগান্তির মাত্রা আরও বেশি। 10 বছরের সিয়াম, ছোট্ট শরীরে বড় রোগের বাসা। চিকিৎসায় হাত খুলে খরচের সক্ষমতা নেই বাবা মায়ের। ভরসা সরকারি ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতাল। বিপত্তি সেখানেও। চিকিৎসক 10 বার রেডিওথেরাপি নেওয়ার পরামর্শ দিলেও 8 বারের পর আর থেরাপি মিলছে না। যদি দূরে দূরে রেডিওথেরাপির জন্য আমার কোনো ছেলের কোনো বাচ্চার কোনো ক্ষতি হয়ে যায় কিনা, মানে আমি এই আতঙ্কে আছি। কুমিল্লার জাহাঙ্গীর আলম কেমো নিয়েছেন কয়েক দফা। এবার রেডিওথেরাপির পরামর্শ চিকিৎসকের, কিন্তু ক্যান্সার হাসপাতালে রেডিওথেরাপির সিরিয়াল মিলেনি। আজকে আসছি, আমার প্রায় ৩,০০০ সাড়ে ৩,০০০ টাকা খরচ হয়ে গেছে। আজকে এই পরীক্ষাগুলো করায় সব কিছু করায়। লেখা রেডিওথেরাপির কার্ড খালি নাই, দুঃখিত রেডিওথেরাপির কার্ড খালি নেই। এইভাবে কয়েক মাস যাওয়ার পরে এখন সেখানে নতুন একটি সিল যুক্ত হয়েছে, দুঃখিত ত্রুটির জন্য মেশিন বিকল্প থাকায় রেডিওথেরাপি দেওয়া সম্ভব হচ্ছে না। অর্থাৎ মেশিন বিকল আসলে এখানে গেল 2 সপ্তাহ ধরে, কিন্তু উনি ভুগছেন বিশেষ করে রেডিওথেরাপির জন্য গেল প্রায় 5-6 মাস ধরে আসলে রেডিওথেরাপির সিরিয়াল এসে পাচ্ছেন না। সিরিয়াল পেতে এমনিতেও দিনের পর দিন অপেক্ষায় থাকতে হতো। মেশিন বিকল হয়ে পড়ায় রোগীর জট আরও বেড়েছে। প্রাইভেটে গেছি, আমার দ্বারা সার সম্ভব না, আমি অনেক গরিব মানুষ। 1,20,000 টাকা চাই। আল্লাহর কাছে ছাড়া বলার কোনো জায়গা আমাদের নেই। তো ডাক্তার বললো যে আপনাকে রেডিওথেরাপি সাজেস্ট করা হয়েছে, কিন্তু আমাদের যেরকম মেশিন নষ্ট আছে আপনি মেয়ের আগে এটা পাবেন না। মোট 6টি মেশিনে রেডিওথেরাপি দেয়া হতো ক্যান্সার হাসপাতালে। গেল 3 বছর ধরে চলছে কেবল 2টি, সেই 2টিও বিকল 2 সপ্তাহ ধরে। ওনাদের যে ইঞ্জিনিয়ার সাহেব আছেন, বাংলাদেশে যারা আছেন, তারা চেষ্টা করে ঠিক করতে পারে নাই। এই জন্য ওনারা চাচ্ছেন যে বাইরের থেকে, বেশি ইন্ডিয়া থেকে ওরা লোক আনবে। একটা ভালো খবর হলো যে 2টা মেশিন আমাদের নতুন আসছে,
যেটা অলরেডি বসানো হয়ে গেছে। দুটার ভিতরে একটা আমরা ফেব্রুয়ারির ফার্স্ট উইকে চালু করতে পারবো, আরেকটা হয়তো ফেব্রুয়ারির শেষ অথবা মার্চের ফার্স্ট উইকে চালু করতে পারবো, আশা করছি ইনশাল্লাহ। হাসপাতালে কেমোথেরাপি বিভাগ সচল, কিন্তু পকেটের চিন্তায় কপালে ভাঁজ পড়ছে রোগীর স্বজনের। কেউ আবার ভর্তি হওয়ার বিড়ম্বনায়। পাইছি একটা আর দুইটা কিনছি, 5 নম্বরটা আমার কিনতে হয়েছে 3500 টাকা দিয়া। আক্রান্তে মানে কি মূল লাগে আর দেড় লাগে ঘুরতেছি। আজকে ওষুধ কেনা লাগছে, কেমন 2টা ডোজ কেনা লাগছে আমাদের। আমি রিক্সাওয়ালা মানুষ, বুঝছেন, 4000 টাকা লাগছে। সরকারি হাসপাতালে রোগীর লম্বা লাইন কিংবা দীর্ঘ অপেক্ষা সেটি নতুন কিছু নয়, কিন্তু ফ্রি চিকিৎসার কথা বলা হলেও মূলত বিভিন্ন জায়গায় ওষুধ কিনতে হয়, কারণ প্রায় শুনতে হয় ওষুধের সরবরাহ নেই। যেমন এই ক্যান্সার হাসপাতালে কেমো দিতে রোগীকে খরচ করতে হচ্ছে 3 থেকে 5,000 টাকা। পরিচালক বলছেন এটি দীর্ঘমেয়াদী নয়, অল্প দিনের সংকট, শীঘ্রই এই সমস্যার সমাধান করা হবে। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ ভারত সীমান্তে মৃতপাতিয়া নদীর উন্মুক্ত স্থানে বিএসএফের কাঁটাতারের বেড়া তৈরিকে কেন্দ্র করে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী সতর্ক অবস্থানে আছে। রোববার রাতেও টহল দিয়ে পরিস্থিতি নজরে রাখে বিজিবি। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর এবং ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার বৈষ্ণবনগর থানার সুখদেবপুর সীমান্তবর্তী এলাকায় এই বেড়া তৈরিকে কেন্দ্র করেই উত্তেজনার সূত্রপাত। তবে বেড়া তৈরির কাজ এখন বন্ধ রেখেছে বিএসএফ। এর প্রেক্ষিতে সীমান্ত এলাকায় বাড়তি সতর্ক অবস্থান এবং সীমান্তের টহল জোরদার করেছে বিজিবি। সব ধরনের প্রস্তুতি আছে। সবচেয়ে বড় প্রস্তুতি হচ্ছে মনোবল, এবং আমি কতটুকু আন্তরিকতার সাথে কাজ করি, দায়িত্বটা পালন করি। তো আমি সেই ক্ষেত্রে বলবো আমার বিজিবি সেই দিক দিয়ে অনেক এগিয়ে আছে। দর্শক, আপনারা যেমনটি আমাদের সংবাদের শুরুতেই শুনেছিলেন যে জুলাই আগস্ট গণহত্যায় শেখ হাসিনা সহ জড়িত অনেকের গুরুত্বপূর্ণ কল রেকর্ড উদ্ধার, এই বিষয়ে আমরা আরেকটু বিস্তারিত জানবো, কারণ এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর এই বিষয়ে কথা বলছেন। যাচ্ছি সেখানে। প্রয়োজন হয় যে কোনো অথরিটি, বাংলাদেশের সার্টিফাইড অথরিটি হচ্ছে আমাদের সিআইডি, সেখানে তারা এই ডিজিটাল এভিডেন্সগুলো সার্টিফাই করেন যে এটা আসলে সঠিক কিনা, এটা সঠিক জায়গা থেকে রেকর্ডেড হয়েছে নাকি এটা ভুয়া, অথবা এটা কোনো এআই দিয়ে বানানো কিনা। এই যে বিষয়গুলো, এটাকে পরীক্ষা নিরীক্ষা ছাড়া আদালতে উপস্থাপনযোগ্য হয় না। এটা জাতীয় আইনে এবং আন্তর্জাতিক আইনে এই বিধানটা আছে। সেই ক্ষেত্রে আমরা হিউজ পরিমাণ ডিজিটাল এভিডেন্স কালেকশন করেছি। আপনারা জানেন যে ভিডিও ফুটেজ, বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ, বিভিন্ন মোবাইলে ধারণকৃত ভিডিও, বিভিন্ন জায়গার কল রেকর্ড, মেসেজ, বিভিন্ন সংস্থার কাছ থেকে, বিভিন্ন ব্যক্তির কাছ থেকে, বিভিন্ন সোর্স থেকে, সংবাদ মাধ্যম থেকে এগুলো আমরা পেয়েছি, এগুলো কালেকশন করেছি। এই যে কম্পাইলেশনের পরে আমরা এখান থেকে বেছে বেছে সেই ভয়েসগুলো, সেই ভিডিও ফুটেজগুলো, সেই দৃশ্যগুলো, সেই মেসেজগুলো, এগুলোকে ডিজিটালি ফরেন্সিক করার জন্য সিআইডির কাছে পাঠানোর ব্যাপারে সিআইডিকে এটার ফরেন্সিক রিপোর্ট দেওয়ার জন্য একটা নির্দেশনা চেয়ে একটা পিটিশন মুভ করেছিলাম। সেই পিটিশনে আমরা আমাদের প্রাপ্ত তথ্যগুলো ওরা সার্টিফিকেশন দেবে। সেই ক্ষেত্রে ওনারা যদি কারো বিশেষ কোনো ব্যক্তির নাম বলে থাকেন, সেটা কোনো বিশেষ ব্যক্তির না, আসলে ওভারঅল সমস্ত এভিডেন্সের ব্যাপারেই আমরা পার্ট করে তাদের কাছ থেকে ডিজিটাল ফরেন্সিকের টেস্টের জন্য আমরা সেখানে পাঠাচ্ছি। এই মর্মে কোর্টের কাছ থেকে আদেশ নিয়েছি। সরকারের কোনো সংস্থার ব্যাপারে সহযোগিতা বা অসহযোগিতার ব্যাপারে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আমরা দিচ্ছি না, কারণ এটা চলমান একটা প্রক্রিয়ার মধ্যে আছে, বিভিন্ন জায়গায় চলমান প্রক্রিয়া আছে, তথ্য সংগ্রহ চলছে। সুতরাং কাউকে এই মুহূর্তে আমরা দায়ী করা বা তাদের কারো বিরুদ্ধে ব্লেম করার মতো অবস্থায় আমরা এখনো যাই নাই। যখন আমাদের প্রয়োজন হবে, যদি কোনো সংস্থা সহযোগিতা না করে, আপনারাও জানেন যে আইনগত পদ্ধতি আছে সেই ব্যাপারে ব্যবস্থা গ্রহণের। আমরা আপাতত কারো বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ অথবা কাউকে দায়ী মনে করা, এটা এখন পর্যন্ত মনে করছি না। সুতরাং এই ব্যাপারে কোনো ভুল বুঝাবুঝি যাতে না হয়, সেটা আমি আপনাদের সামনে ক্লিয়ার করছি আর কি। মোটা দাগে এটা আমার কথা ছিল। তাহলে কি আপনারা যেখানে যত সহযোগিতা চাচ্ছেন সেগুলো পাচ্ছেন? পাচ্ছি বা পাচ্ছি না, এই দুটো কোনো প্রশ্নের জবাব আমি দিচ্ছি না। আমরা কালেকশনের মধ্যে আছি, কিছু পাচ্ছি, কিছু হয়তো পাচ্ছি না, সেগুলোর জন্য আবার পরে চেষ্টা করছি। এরকম একটা চলমান প্রক্রিয়ার মধ্যে আছি। সুতরাং অসহযোগিতা কেউ করছে এরকম সরাসরি অভিযোগ করার পর্যায়ে আমরা এখনো নাই।
না না, ট্রাইব্যুনালে কোর্টরুমে তো আমি ছিলাম না। ট্রাইব্যুনালে কোর্টরুমের যে প্রসিডিংসে ওনারা কিভাবে আর্গুমেন্ট করেছেন আমি জানি না। এটা হচ্ছে যে এক একজনের এক এক রকমের বুঝ থাকতে পারে, যে তথ্যটা যত সময়ের মধ্যে দেওয়া দরকার হয়তো সেই সময়ের মধ্যে দিল না। দ্যাট ডাজ নট মিন যে সে অসহযোগিতা করছে। হয়তো অনেক কারণেই সময় লাগতে পারে, যে বিষয়গুলো এত সফিস্টিকেটেড যে আপনি চাইলেই সবসময় সঠিকভাবে নাও পাইতে পারেন। সুতরাং একেবারে অসহযোগিতার কথা যদি আসে, সেটা যদি এরকম অ্যাকিউট আমাদের কাছে মনে হয়, তখন আমরা আপনাদেরকে আনুষ্ঠানিকভাবেই বলবো। কাজে সহযোগিতা চলমান আছে, এটা আমরা বলতে পারি। আদালতে তো আমি ছিলাম না, আদালতের কথা বলতে পারছি না। দেখেন, আমি এটাই ক্লারিফাই করে আমি যেটা বলছি এটা আমাদের অফিসিয়াল বক্তব্য। এর বাইরে আসলে যা কিছুই বলা হোক না কেন আমাদের অফিসিয়াল বক্তব্য হিসেবে গণ্য হবে না। যেমনটি আপনারা দেখছিলেন এবং সংবাদের শুরুতেও আপনাদের জানাচ্ছিলাম যে জুলাই আগস্ট গণহত্যায় শেখ হাসিনা সহ জড়িত অনেকেরই গুরুত্বপূর্ণ কল রেকর্ড উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়েছিল। ট্রাইব্যুনালে উপস্থাপনও করেছে প্রসিকিউশন এবং মাত্রই চিফ প্রসিকিউটর যেমনটি বলল, সেই কল রেকর্ডগুলো ইতোমধ্যে সিআইডি ল্যাবে বিশ্লেষণের জন্য অনুমতিও দিয়েছেন। সেটি আমরা সরাসরি আপনাদেরকে জানাচ্ছিলাম। সরাসরি কথা বলছিলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এবং এই খবরটি জানানোর আগে যেমনটি আপনাদের বলছিলাম যে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে উত্তেজনা রয়েছে, চাপা উত্তেজনা বিরাজ করছে সীমান্তে কাঁটাতারের যেই বেড়া, এই ইস্যুতে আমাদের সহকর্মী আব্দুল্লাহ তুহিন আছেন চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে, দেখতে পাচ্ছি তাকে। তিনি আমাদেরকে এখনকার আপডেট জানাতে পারবেন। তুহিন, আপনি সারা রাতই পর্যবেক্ষণ করেছেন সেখানকার যেই পরিস্থিতি, মোটামুটি বলা যায় যে সতর্ক অবস্থানেই ছিল বিজিবি। এই মুহূর্তে সার্বিক নিরাপত্তা সম্পর্কে আমাদেরকে জানাবেন। সীমান্তে এখনকার অবস্থা কেমন দেখছেন? সেই চাপা উত্তেজনা কি এখনো বিরাজ করছে? হ্যাঁ বৃষ্টি, চাপা উত্তেজনা এখনো বিরাজ করছে দুই পাশেই। আমি যেই শূন্য লাইনে, অর্থাৎ যেই জিরো লাইন বলা হয়, সেই জিরো লাইন বরাবর আমি আছি, যেটা আপনারা দেখেছেন গত কয়েকদিন এইখানেই আমাদের সীমান্তরক্ষী বাহিনীর বিজিবি সদস্যরা এখানে বাংকার করে এখানেই তাদের মুখোমুখি অবস্থান নিয়েছিল এবং সেই বিজিবির পাশাপাশি আশপাশের গ্রাম থেকে হাজার হাজার মানুষ এই শস্য খেতে বিজিবির পাশে একইভাবে অবস্থান নিয়েছিল, মুখোমুখি অবস্থান নিয়েছিল এবং তাদের এই প্রবল প্রতিরোধের মুখেই তারা তাদের কাঁটাতারের বেড়া নির্মাণের যে চেষ্টা করেছিল সেই চেষ্টা থেকে আপাতত সরে গিয়েছে, স্থগিত করে তারা তাদের অবস্থান থেকে সরে গিয়েছে। কিন্তু পতাকা বৈঠকের যে সিদ্ধান্ত হয়েছে যে শূন্যরেখা বরাবর ভারতের 150 গজ, বাংলাদেশের 150 গজ, সেই 150 গজের ভিতরে আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো প্রকার স্থাপনা আলোচনা ছাড়া, দুই পক্ষের আলোচনা ছাড়া করতে পারবে না। কিন্তু সেই আইনের স্পষ্ট লঙ্ঘন করে তারা এই কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছে। এখানে 1200 গজ জায়গা জুড়ে যে ফাঁকা ছিল সেটাই তারা এই বেড়া নির্মাণ করতে গিয়েছিল এবং সেই বেড়ার অবস্থান যেটা রাস্তার মতো উঁচু দেখা যাচ্ছে, সেটাও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। যদিও তারা এর আগে এরকম উঁচু রাস্তা, বেড়িবাঁধের নাম করে একটি রাস্তা করেছে, সেটিও ঠিক হয়নি। পরবর্তীতে যে বেড়া সরিয়ে নেওয়ার কাজ বা তাদেরকে যে এই বেড়ার কাজ থেকে ইস্তফা দিয়ে তারা চলে যাবে, পুরোপুরি সেটা যায়নি বলে এখনো চাপা উত্তেজনা বিরাজ করছে। যদিও পতাকা বৈঠককে সম্মান জানিয়ে বিজিবি সদস্যরা তাদের এই অবস্থান থেকে, তাদের যে শক্ত অবস্থান এখানে জনতা সহ নিয়েছিল, জনতাকে সরিয়ে দিয়ে তারা নিজেরাও এখান থেকে কৌশলগত অবস্থান নিয়ে আরও দূরে গিয়ে তারা কৌশলগত অবস্থান নিয়েছেন। কিন্তু বিএসএফ সদস্যদেরও আমরা সকালবেলাও দেখেছি এবং রাতেও তাদের এখানে টহল কিন্তু আগের চেয়ে অনেক বেশি জোরদার ছিল, সেই অবস্থাটাও দেখেছি। যেহেতু তারা পরপর 3 বার তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করে সেই বেড়া নির্মাণের চেষ্টা অব্যাহত রেখেছিল, এই কারণেই এখনও টানটান উত্তেজনা আছে, চাপা উত্তেজনা আছে। দুই পক্ষ যদিও দূরবর্তী জায়গায় অবস্থান করছে, কিন্তু যে কোনো সময় তারা তাদের এই স্থগিত কাজ আবারও শুরু করতে পারে সেই আশঙ্কা করছেন বিজিবি সদস্যরা। সে কারণে তারা শক্ত অবস্থান অনেক দূরে থেকে নিয়েছেন এবং স্থানীয় জনতা তাদের সাথে আছেন। তাদের যে কোনো ডাকে স্থানীয় জনতা যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য আবারও এই ফ্রন্ট লাইনে চলে আসবেন বলে আমাদের কাছে তারা কথা বলেছেন। যদিও তারা বলেছেন যে কোনো কিছুর কাছে মাথা নত করবেন না, 1 ইঞ্চি মাটিও তারা ছাড়বেন না। এই দৃঢ় প্রত্যয় নিয়ে তারা রাত দিন এই সীমান্ত পাহারা দিয়ে যাচ্ছেন।
বৃষ্টি বেশ বিস্তারিত করে জানাচ্ছিলেন, অনেক ধন্যবাদ তুহিন। জামায়াতের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সকালে মগবাজারে ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেজের সাথে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সৌজন্য সাক্ষাৎ শেষে নায়েবে আমির একথা বলেছেন। তিনি বলেছেন, বিএনপির সাথে কোনো দূরত্ব আছে বলে মনে করে না জামায়াত। বিএনপির সাথে একসঙ্গে কাজ করবে তার দল। জামায়াতের নায়েবে আমির জানান, বাংলাদেশে ব্রাজিলের কোনো বিনিয়োগ না থাকায় এদেশে বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে। এখন বিএনপির সাথে আমাদের তেমন কোনো বিরোধ নেই, মত পার্থক্য নেই। ছোট ছোট ইস্যুগুলোতে কেউ কেউ ফেরি ফেরি বা সাইডে কথা বলছেন, সেটা এত ধর্তব্য বিষয় নয়। বিএনপির নজরুল ইসলাম খান সাহেব, মাননীয় সেক্রেটারি জেনারেল ওদের সাহেব ভেরি ক্লিয়ারলি বলেছেন যে জামাতের সাথে আমাদের কোনো বিরোধ নেই, আর জামাত এটা ফিল করে না যে বিএনপির সাথে আমাদের কোনো গ্যাপ আছে। উই আর ওয়ার্কিং টুগেদার। নিজের তৈরি আইনের দোহাই দিয়ে শেখ হাসিনা ও তার পরিবার দেশের যেখানে ইচ্ছা সেখানেই জমি দখল করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেছেন, শুধু পূর্বাচলেই শেখ হাসিনা নিজের পরিবারের নামে 60 কাঠা জমি দখল করেছেন। সকালে নয়াপল্টনে খালেদা জিয়া রোগ মুক্তি কামনায় জাতীয়তাবাদী রিকশা, অটো, ভ্যান চালক, শ্রমিক দল আয়োজিত দোয়া মাহফিলে রিজভী কথা বলেছেন। বললেন, দেশের সকল সম্পদ লুট করে নিজের আঁচলের নিচে রেখেছিলেন স্বৈরাচার শেখ হাসিনা, আর বিভিন্ন প্রকল্পের নামে দেশ থেকে 80,000 কোটি টাকা পাচার করেছে তার পরিবার। শেখ হাসিনার আমলে সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া ধরার ঘটনার সমালোচনাও করেন বিএনপির এই নেতা। বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো সম্পত্তি যেটা ভালো মনে করেছে, শেখ হাসিনার পছন্দ হয়েছে, সেটাকেই সে আত্মসাৎ করেছে একটা কি বলে যে নামমাত্র একটা আইনি কাঠামোর মধ্যে। আইনি কাঠামোটা কি? শেখ হাসিনাকে তৈরি করা। 80,000 কোটি টাকা শেখ হাসিনা এবং তার পরিবারের নামে বাংলাদেশ থেকে পাচার হয়েছে। বাজারে স্পষ্ট হয়েছে শুল্ক বৃদ্ধির নেতিবাচক প্রভাব। পণ্য এবং সেবায় বাড়তি অর্থ গুনতে হচ্ছে, বিক্রি কমেছে, চাহিদার লাগাম টেনেছে ভোক্তা। নজিরবিহীন ভ্যাট বৃদ্ধিতে জীবনযাত্রায় ছন্দপতন ঘটেছে। আইএমএফের চাপে হঠাৎ করে এমন শুল্ক বৃদ্ধি করা কতটা নৈতিক? বিকল্প কি আর কোনো উপায় ছিল না? বিশ্লেষকরা বলছেন, কোনো পক্ষের সঙ্গে আলোচনা ছাড়া এমন সিদ্ধান্ত টেকসই পন্থা নয়। এর ফলে মূল্যস্ফীতি উস্কে যাবে, জীবন ধারণ আরও কঠিন হবে। এতদিন আমদানি নির্ভর প্রতি কেজি আপেল, কমলা কিংবা মাল্টার জন্য সরকারকে শুল্ক কর দিতে হতো 101 টাকা, কিন্তু ঢালাও শুল্ক বৃদ্ধির ফলে এখন দিতে হচ্ছে 116 টাকা। গেল বৃহস্পতিবার রাতে আমদানি নির্ভর ফলে শুল্ক কর বাড়িয়ে দেবার পর ফলের বাজারে শুরু হয়েছে অস্থিরতা। রাজধানীর বাজারে কেজিতে সব ধরনের ফলের দাম বেড়েছে 50 টাকা পর্যন্ত। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ক্রেতা বিক্রেতা। এইভাবে যদি ফলের দাম বাড়ে, আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছি, আমাদের বাচ্চা কাচ্চাকে তো ফল ফ্রুট খাওয়াইতে পারবো না। গ্রিন আপেল কালকে কিনছি হলো 5100 টাকা, আজকে সেই গ্রিন আপেল 5500 টাকা একদম, তাও কোনো কথা বলতে দেয় না। রেস্তোরাঁগুলোতে কার্যকর হয়েছে ভ্যাটের নতুন হার। 100 টাকা খেলে ভোক্তাকে এখন দিতে হচ্ছে বাড়তি 15 টাকা। এতে ক্রেতা বিক্রেতার মধ্যে তৈরি হচ্ছে বিতণ্ডা। এই যে মূল্যস্ফীতি, যে আমরা যে ধুকে ধুকে আমরা মরে যাচ্ছি, ধুকে ধুকে যে আমরা আমাদের ব্যবসা করতে পারছি না, সেইখানে কোনো নজর তো নাই। তারপরে দেখা যাচ্ছে মনের উপরে খড়ের ঘা, আমাদের উপরে 15% ভ্যাট চাপিয়ে দেয়া। 3 গুণ ভ্যাট কার সাথে কথা বলে ওনারা ইম্পোজ করেছে? আমরা তো স্টেক হোল্ডার। শতাধিক পণ্য এবং সেবায় নানা ধরনের শুল্ক বৃদ্ধি করে অধ্যাদেশ জারি করেছে সরকার। সহজ পন্থায় ক্রেতার পকেট থেকে কমপক্ষে 1000 কোটি টাকা তুলে নেওয়াই উদ্দেশ্য। প্রশ্ন হচ্ছে, আইএমএফ এর চাপে এমন শুল্ক বৃদ্ধি কতটা নৈতিক? অতিরিক্ত পরিমাণে রাজস্ব হঠাৎ করে আদায় করার জন্য কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, তাই সেক্ষেত্রে এটা অবশ্যই সামাজিক যে ন্যায্যতার জায়গা সেটাকে লঙ্ঘিত করে, এতে কোনো সন্দেহ নেই। যারা নতুন বিনিয়োগ করতে চিন্তা ভাবনা করছেন, তো তাদেরকে আসলে বিনিয়োগের সুযোগ থেকে বঞ্চিত করা, সেটাও কিন্তু আরেক ধরনের অন্যায্যতা। আমাদের প্রথমেই চোখ পড়েছে যে ঠিক আছে, আমরা ভ্যাট, ট্যাক্স, এইগুলোকে, সম্পর্ক শুল্ক এগুলোকে বাড়িয়ে দিই, তাহলে হয়তো আমরা এই রাজস্ব 12,500 কোটি টাকা বা যে পরিমাণ রাজস্ব আদায় করার ইচ্ছা সেটা আমরা করতে পারবো। কিন্তু বাস্তবে
সেটা কতটুকু হবে এটা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহের অবকাশ থেকেই যাচ্ছে। পরিবর্তিত অবস্থায় বাজেট বাস্তবায়নে হিমশিম খাচ্ছে সরকার। সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সহ নানা ক্ষেত্রে দেয়া হচ্ছে পদোন্নতি। অর্থের বাড়তি চাপ সামাল দিতেই এই সহজ পন্থা। তবে বিকল্পে কি কোনো পন্থাই ছিল না? ব্যাংকগুলোতে যেহেতু তারল্য সংকট আছে, তো এই কারণে ব্যাংকগুলো থেকে তো ধার নেওয়া যাচ্ছে না, আর যে বিদেশি সহায়তা সেটাও কিন্তু সেভাবে আসছে না। বাজেট সাপোর্টের জায়গাতেও কিন্তু সেইভাবে আসলে সাপোর্টটা আসছে না। তো সব মিলিয়ে সরকারের হাতে এই মুহূর্তে অর্থ নেই। আলাপ আলোচনা করে যদি বাড়ানো যেত তাহলে সেই ক্ষেত্রে নিশ্চয়ই এটা সমাজের বিভিন্ন মহল থেকে কিন্তু সেই সাপোর্টটা আসতো। ভ্যাট বৃদ্ধির যে চাপটা, এই চাপটা কিন্তু পুরোপুরি জনগণের উপরে আসবে, কিন্তু এর পুরো পরিমাণটা কিন্তু সরকারের কাছে যাবে না, ফাঁক ফোকর দিয়ে অনেকগুলোই বেরিয়ে যাবে। শুল্ক বৃদ্ধির ফলে বাড়তি রাজস্ব আদায় টেকসই কোনো পন্থা নয়। বলা হচ্ছে আর্থিক টানাপোড়েনে মানুষের মধ্যে বাড়বে অস্থিরতা। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।